ফেব্রুয়ারির ভোটেই দেশ সঠিক পথে ফিরবে মির্জা ফখরুল। সব বিষয়ে ঐক্যমত্য না হলেও বিভ্রান্তি এড়াতে সর্বাত্মক চেষ্টা করছি আলী রিয়াজ। 10 জুলাই এসএসসি ফল প্রকাশের সম্ভাবনা, প্রস্তুত শিক্ষা বোর্ড। 10 জুলাই শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ। সরকার মপতন্ত্রে ভর করে ভোট এড়াতে চায়, ব্যারিস্টার রুমিন। জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি, নাহিদ। পোষ্যকোটায় উপাচার্যের মেয়ের ভর্তি, কুবিতে সমালোচনার ঝড়। আজ থেকে চট্টগ্রামের বন্দর পরিচালনার দায়িত্বে নৌবাহিনী। জুলাই অভ্যুত্থানে প্রোফাইল লাল কর্মসূচির ক্রেডিট নিয়ে শিবির ছাত্র দলের টানাটানি। নির্বাচন প্রশ্নে এবার কি একজোট জামায়াত ইসলামী আন্দোলন? জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় জামায়াত। গোলাম পরওয়ার। সরকারের সুচিন্তিত কৌশলের ফলেই মূল্যস্ফীতি দ্রুত কমছে, প্রেস সচিব। উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। ছাত্রদের রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা, ট্রাইব্যুনালে আইনজীবীর ব্যাখ্যা। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস সার্কেলের পুনর্বাসন কেন্দ্র, রাশেদ খান। দুদককে চিঠি দেওয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, আহমদ তৈয়ব। দেখছিলেন ন্যাশনাল টাইমস সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারলিন। এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমেই দেশ রাইট ট্র্যাকে উঠবে, প্রতিষ্ঠিত হবে জনগণের আশা আকাঙ্ক্ষা। সকালে সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজা জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থান যে দিক নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি 60 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণহানির অভিযোগ তোলেন। দুপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সানরাইজ কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল ও শহীদ পরিবারকে সম্মান জানিয়ে স্টার প্যাসিফিক হোটেলে অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হওয়া সম্ভব নয় এবং কমিশন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের শুরুতে তিনি বলেন, বহুত্ববাদ ও 4 প্রদেশ বিভাজনের মতো কিছু বিষয়ে দলগুলোর দ্বিমতের কারণে সংশোধিত প্রস্তাব থেকে বাদ দেওয়া হয়েছে। তবে যেখানে ঐক্যমত্য সম্ভব সেখানে সবাই আসার চেষ্টা করছে। সংশোধিত প্রস্তাব তৈরি করতে দলের বক্তব্য ও সেন্টিমেন্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিভ্রান্তি এড়াতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। জুলাই আন্দোলন স্মরণে চলতি মাসে রাজনৈতিক দলের নানা কর্মসূচি থাকলেও সবাই যেন একসঙ্গে বসে আলোচনা করতে পারে, সেই প্রত্যাশা প্রকাশ করেন আলী রিয়াজ। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল 10 জুলাই প্রকাশ হতে পারে। শিক্ষা বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, ফল তৈরির কাজ শেষ, এখন শুধুই প্রধান উপদেষ্টার সম্মতির অপেক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত তারিখ প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন মিললেই তা ঘোষণা করা হবে। এবার 9টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় 18,28,000 শিক্ষার্থী। ফল প্রকাশের দিন সকাল 10টা থেকে বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফল জানা যাবে। পাশাপাশি নির্ধারিত ফরম্যাটে SMS পাঠিয়েও ফল জানা যাবে। 15ই ফেব্রুয়ারি শুরু হওয়া পরীক্ষা শেষ হয় 15ই মে। নিয়ম অনুযায়ী 15 জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ বাধ্যতামূলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য 10 জুলাই দিন নির্ধারণ করেছেন। রাষ্ট্র ও আসামি পক্ষে শুনানি শেষে ট্রাইব্যুনালের 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেয়। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, আর আসামি পক্ষে আইনজীবীরা ছিলেন মোহাম্মদ আমির হোসেন ও জায়েদ বিন আমজাদ। 2 পলাতক আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আগামী 10 জুলাই অভিযোগ গঠন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, নির্বাচন পিছিয়ে দিতেই অন্তর্বর্তীকালীন সরকার মব রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে। একটি টকশোতে তিনি বলেন, যারা মব সৃষ্টি করছে বা সুবিধা নিচ্ছে তারা সরকার পক্ষের প্রশ্রয় পাচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন, ছাত্ররা চাইলে তিনি সরে যাবেন, যা মবতন্ত্রকে উস্কে দেওয়ার ইঙ্গিত। আওয়ামী লীগ নেতাদের ঘাঁটি, মাজার ও 32 নম্বর ভাঙা বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। জামায়াত আমিরের এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় মন্তব্যও একই বার্তা বহন করে। রুমিন বলেন, এমন অস্থিরতা চলতে থাকলে ভোটাররা নিশ্চিত থাকতে পারবেন না তাদের ভোট সঠিকভাবে বক্সে পৌঁছবে কিনা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে আমরা কোনো কথা বলিনি। আমাদের চাওয়া বিচার ও সংস্কার আগে শেষ করে তারপর নির্বাচন হতে হবে। এ সময় নাহিদ আরো বলেন, 3 আগস্ট এনসিপি ইশতেহার ঘোষণা করবে, তার আগে সরকার জুলাই সনদ ঘোষণা করুক, এটা আমাদের চাওয়া। তা বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামা হবে। একই সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আবেগের কথা বলে এই অভ্যুত্থানকে যেভাবে অবমূল্যায়ন করা হচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইকে মবতন্ত্র বলা হচ্ছে, মিডিয়া দিয়ে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করছে, এসব কারণে অভ্যুত্থানের
স্বীকৃতি প্রয়োজন। স্বীকৃতির জন্য 3 আগস্ট আবারও মানুষ ঢাকায় আসবে। ডেপুটেশনে থাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হায়দার আলীর মেয়ে পোষ্য কোটায় ভর্তি হওয়ায় উঠেছে তীব্র বিতর্ক। নিয়ম অনুযায়ী কেবল স্থায়ী শিক্ষক ও কর্মকর্তাদের সন্তানরাই পোষ্য কোটার সুযোগ পেতে পারেন, কিন্তু উপাচার্যের মেয়ে মাত্র 46.25 নাম্বার পেয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছড়িয়েছে। যদিও উপাচার্য ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন, তিনি দাবি করেছিলেন যে এই ইউনিটের দায়িত্ব পালন করেননি। ইউজিসির সদস্য ও শিক্ষাবিদরা একে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে দেখছেন। অতীতে কুবির কোনো উপাচার্য এমন সুযোগ নেননি বলেও জানা গেছে। উপাচার্য বলেন, বিষয়টি সিন্ডিকেট অনুমোদিত এবং কোনো আপত্তি ওঠেনি, তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, নীতির বাইরে কি এভাবেই হবে ভর্তির বিচার? আজ থেকে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পালন শুরু করেছে নৌবাহিনী। একই সময় চুক্তি শেষ হওয়ায় দীর্ঘ 17 বছর পর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় সাইফ পাওয়ার টেক কোম্পানিকে। চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, টেকনিক্যাল কারণে নৌবাহিনী সরাসরি টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে পারেনি, তবে তাদের প্রতিষ্ঠান ড্রাই ডকের মাধ্যমে তারা এটি পরিচালনা করবে। 7 জুলাই ড্রাই ডকের সঙ্গে 6 মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তি করে বন্দর কর্তৃপক্ষ। জুলাই অভ্যুত্থানে ফেসবুক প্রোফাইল লাল কর্মসূচির ক্রেডিট নিয়ে শিবির ও ছাত্র দলের মধ্যে এক প্রকার টানাটানি শুরু হয়েছে। এক পক্ষ দাবি করছে এই কর্মসূচি ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির দিয়েছে, অপরপক্ষ বলছে এটা শিবির নেতা ফরহাদ দিয়েছে। এদিকে তৎকালীন বৈষম্য বিরোধী নেতা আব্দুল কাদের দাবি করেছেন, জুলাই গণ অভ্যুত্থান চলাকালে গত বছরের 29 জুলাই লাল ব্যাজ ধারণ করার প্রথম প্রস্তাব দিয়েছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদ বলেন, নাসির নয়, তিনি এই কর্মসূচির ধারণা দিয়েছিলেন। রাজনৈতিক আদর্শ, ধর্মীয় আকীদা ও তরিকাতে বেশ অমিল থাকলেও নির্বাচন প্রশ্নে এবার একজোট হয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের সঙ্গে যুক্ত হচ্ছে ইসলামী সমমনা আরও অন্তত 8টি দল। আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের ভোট এক বক্সে আনতেই মূলত এমন জোটের সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। এ নিয়ে সম্প্রতি জামায়াতের আমির ও ইসলামী আন্দোলনের আমিরের মধ্যে অনুষ্ঠিত হয়েছে একান্ত বৈঠক। এ বিষয়ে জামায়াতের নায়েবের আমির ডক্টর মোহাম্মদ তাহের বলেন, একটি নির্বাচনী সমঝোতার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলমান। এক্ষেত্রে কেবল ইসলামী আন্দোলন নয়, জাতীয়তাবাদী দেশপ্রেমিক যে কোনো দলকে আমরা সঙ্গে নিতে চাই, সেভাবে আমরা অগ্রসর হচ্ছি। জাতীয় নির্বাচন পেছানো নয়, বরং নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চায় জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এমন মন্তব্য করেছেন। সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয় বলেও জানান তিনি। এ সময় তিনি 19 জুলাই জাতীয় সমাবেশে দেশের সকল শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার জনদাবিগুলোকে সরকারের সামনে উপস্থাপন করতে এ সমাবেশের আয়োজন করা। অন্তর্বর্তী সরকারের সুনিশ্চিত নীতি কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামীতে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশ্বস্ত করেছেন তিনি। 7 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব কথা বলেন প্রেস সচিব। পোস্টে তিনি বলেন, জুন 2025 উপাত্ত অনুযায়ী পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 8.48% দাঁড়িয়েছে, যা বিগত বছরের তুলনায় 2% কম। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে 7.39% দাঁড়িয়েছে, যা গত 2 বছরের মধ্যে সর্বনিম্ন। এছাড়া খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে বলেও জানান তিনি। পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। আলোচনার প্রথম পর্বে এই বিষয়ে নানা মতামত থাকলেও এবার ঐকমত্য কমিশনের প্রস্তাবে নীতিগতভাবে একমত হন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ বিষয়ে ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতের প্রতিনিধি হামিদুর রহমান আজাদ প্রতিটি উপজেলায় আদালত স্থাপনের প্রস্তাব দেন। তবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঢালাওভাবে সব উপজেলায় নয়, বরং দূরত্ব, যাতায়াত ব্যবস্থা ও মামলার জট বিবেচনায় উপযুক্ত উপজেলাগুলোতে আদালত বসানো উচিত। জুলাই আন্দোলনে ছাত্রদের রাজাকারের বাচ্চা বলেননি শেখ হাসিনা, এটি অপব্যাখ্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। 7 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানিতে তিনি এই মন্তব্য করেন। এ সময় আদালতকে তিনি বলেন, আসামিরা নির্দোষ, মানবতা বিরোধী অপরাধের মামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এছাড়া এই মামলায় সব ধরনের বক্তব্য আনতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন, অতএব আসামিদের অব্যাহতি পাওয়ার হক রয়েছে। এদিন মামলা থেকে শেখ হাসিনা অব্যাহতি চেয়ে
আদালতে শুনানিও করেন স্টেট ডিফেন্সের এই আইনজীবী। শুনানি শেষে এই বিষয়ে আদেশের জন্য 10 জুলাই দিন ধার্য করে ট্রাইব্যুনাল। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সার্কেলের একটা পুনর্বাসন কেন্দ্র বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। গণ অভ্যুত্থানে যে এলিটরা রাজপথে নামেননি তাদের নিয়ে গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে বলেও দাবি তার। 7 জুলাই এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন রাশেদ খান। পোস্টে রাশেদ খান লেখেন, গণ অভ্যুত্থান কিভাবে বেহাত হয়েছে ফারুকী উপদেষ্টা হওয়ার পর তা আর না বোঝার কিছু নেই। যে এলিটরা রক্ত দেয়নি, রাজপথে নামেনি, তাদের নিয়েই এই গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে। ডক্টর ইউনূস তার কাছের যত অযোগ্য লোক ছিল তাদের সবাইকে সরকারের বিভিন্ন জায়গায় সেট আপ করেছেন তিনি। তার প্রতি আনুগত্য ও চাটুকারিতার প্রতিদান দিয়েছেন তিনি। বিটিসিএল এর বিতর্কিত প্রকল্প চালিয়ে নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। 7 জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে এমন ব্যাখ্যা দেন তিনি। ফয়েজ তৈয়ব বলেন, টেলিকম খাতের নজরদারি করার সক্ষমতা বিটিআরসির আছে, এই জন্য কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। এর আগে টেলিকম খাতে দুর্নীতির বিরুদ্ধে দুদকের চলমান তদন্ত থামিয়ে দিতে ফয়েজ তৈয়বের চিঠি দেওয়ার অভিযোগ ওঠে। এমন অভিযোগে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। সমালোচনার মুখে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকে এবার নিজের অবস্থান তুলে ধরেন ফয়েজ তৈয়ব। এই ছিল আজকের ন্যাশনাল টাইমস। দেশের সর্বশেষ সকল খবর পেতে সাবস্ক্রাইব ও ফলো করে বাংলাদেশ টাইমসের সঙ্গে থাকুন।